আমি আপনার কাছে আমার কাজলকে ভিক্ষে চাইছি। তোর ছেলে হয়ে আকাশের চাঁদ হতে চাস? আজ তোকে এমন শিক্ষা দেব যেন ভবিষ্যতে এমন কাজ করার সাহস না পাস। শাহিন, আনোয়ার, মনোয়ার, কুতুব, এই লাশ বানিয়ে এ বাড়ি থেকে বের করে দে। কিরে নীরব, আমাদের চৌধুরী পাড়ার বাদলের সাথে তোর কি হয়েছে? ওর শরীর থেকে মাংস কাটবো। মাংস কাটবি কেন? ওর এই জিজ্ঞাসা করে দেখো। কিরে বাদল, কি করেছিস? আমি নীরবের কাছ থেকে 1000 টাকা দাম ধার নিয়েছিস, ধার শোধ কর। এতে মাংস কাটার কি হলো? সব কথা না শুনে কথা বলো দেখেই তো তোমাদের গ্রামের সাথে আমাদের গ্রামের মিল নেই। সব কথা আবার কি? আমি টাকা দেবার সময় ওকে দলিল করে দিয়েছিলাম 1 মাসের মধ্যে টাকা দিতে না পারলে 1 কেজি মাংসর শরীর থেকে কেটে নেব। বলিস কি? ঠিকই বলছি, এই যে দলিল, এখানে লেখা আছে, বিশ্বাস না হলে পড়ে দেখতে পারো। চৌধুরী সাহেবকে খবরটা দিতে। আল্লাহ জানে আজ খান বাড়ির কেটা জানে চৌধুরী সাহেবের রাতে কুসুম, আমার খুব ভয় হচ্ছে। কেন মা? এতগুলো বছর পর চৌধুরী বাড়ি আর খান বাড়ির লোক মুখোমুখি হচ্ছে। আল্লাহ জানে আজ কি জানি হয়।
আসুন চৌধুরী সাহেব, আমার খানপুরে আপনাকে সুস্বাগতম। কারো চাতুকারিতায় আমি মুগ্ধ হই না আফতাব খান। আমি জানতে এসেছি বাদলকে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন। একটা ন্যায় বিচারের জন্য। ন্যায় বিচার? হ্যাঁ, আপনার চৌধুরী পাড়ার বাদল আমার নীরবের কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিল এই শর্তে যে 1 মাসের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে সে তার শরীর থেকে 1 কেজি মাংস কেটে দেবে। নীরব, চৌধুরী সাহেবকে তোমার দলিলটা দেখাও। এই দেখুন, এখন আপনি বলুন চৌধুরী সাহেব, বাদলের শরীর থেকে মাংস কাটা বৈধ নাকি অবৈধ? কি চৌধুরী সাহেব, আপনার ন্যায় বিচার আজ থমকে গেল নাকি? না খান, চৌধুরী তার মাথা কেটে মাটির সাথে মিশিয়ে দেবে, কিন্তু ন্যায় বিচার থেকে কখনো পিছু হটবে না। দলিলে যা লেখা আছে তাই হবে, এর থেকে কোনো রকম নড়চড় হবে না। বাদল, দলিলের লেখা অমান্য করার শক্তি কারণেই, তাই তোর শরীর থেকে 1 কেজি মাংস কেটে নিবে নীরব। নীরব, তুমি তোমার কাজ করো, ওর শরীর থেকে 1 কেজি মাংস কেটে নাও। না, তোর কোনো মাফ নেই। কতবার বলেছি, কোনো কাগজে সই করার আগে, কোনো চুক্তি করার আগে লেখাপড়া জানা কাউকে দেখিনি, কিন্তু তোরা আমার কথা শুনিসনি। আমার এলাকার সবাই জানে যে খানপুরের লোকদের সাথে কোনো লেনদেন করতে হলে অনেক ভেবে চিন্তে করতে হয়, কারণ তারা উপকারী সেজে মানুষের ক্ষতি করে। তোমরা শোনোনি? যাও নীরব, ওর শরীর থেকে মাংস কাটো। দাঁড়াও নীরব, তুমি বাদলের শরীর থেকে 1 কেজি মাংস কাটবে, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? মাংস কাটবে, তবে ওর শরীর থেকে 1 ফোঁটা রক্তও ফেলতে পারবে না। সে কি করে হয়? মাংস কাটতে গেলেই তো রক্ত পড়বে। আর রক্ত পড়লে তোমার দেহ থেকে মাথাটা কেটে আমি খানপুরবাসীকে ফুটবল খেলতে উপহার দেব। এ কি অন্যায় বিচার? অন্যায় বিচার নয় খান, এ ন্যায় বিচার। দলিলে লেখা আছে 1 কেজি মাংস কেটে নেবে, রক্তের কোনো কথা লেখা নেই। তাই তুমি মাংস নাও, কিন্তু 1 ফোঁটা রক্ত পড়তে পারবে না। হ্যাঁ, ঠিক। একদম ঠিক। এবার যাও নীরব, মাংস কাটো, তবে 1 ফোঁটা রক্ত যেন না পড়ে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ঠিক না খান। আব্বাস। জি সাহেব। 1000 টাকার পরিবর্তে ওকে 2000 টাকা দিয়ে দাও। জি। তোর জন্য আমার মান সম্মান সব ধুলে মিশে গেল। দলিল করার সময় কেন রক্তের কথা লিখিস নি হারামজাদা? ম্যাডাম, ম্যাডাম আমারে বাঁচান স্যার, আমারে মাইরা ফেলাইতাছে, আমারে বাঁচান। ভাইজান কি করছেন? নীরবকে মারছেন কেন? তুই সরে যা লালা। তুই জানিস না গত 100 বছরের শত্রুতার ইতিহাসে যা হয়নি, আজ ওই মূর্খটার কারণে তাই হয়েছে। আশরাফ চৌধুরীর সামনে আমার মাথা হেঁট হয়ে গেছে। আজ খান হেরে গেছে চৌধুরীর কাছে। আপনার হেরে যাওয়াটাই স্বাভাবিক ভাইজান। কারণটা কি জানেন? আপনি চেয়েছিলেন একজনকে কেন্দ্র করে ওই চৌধুরীর নাক কাটতে, আর চৌধুরী ছিল ন্যায়ের পক্ষে। সে চেয়েছিল তার যুক্তি আর বুদ্ধি দিয়ে একটা মানুষের জীবন বাঁচাতে। লালা, তুই আমার বোন নাকি ওই চৌধুরীর বোন? বোন আমি আপনারই ভাইজান, কিন্তু ন্যায়ের পক্ষ নিতে আমি ভয় পাই না। আজ চৌধুরী একটা লোকের জীবন বাঁচিয়েছেন, তাই আমার কাছে তার স্থান আপনার চেয়ে অনেক উঁচুতে ভাইজান। আর শুনুন, মানুষের ক্ষতি না করে উপকার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদিন মানুষ চৌধুরীকে ভুলে আপনারই জয়গান গাইবে। চলে আয় কুসুম।
চৌধুরী, এই দিনই শেষ নয়, আজ না হয় কাল তোর মাথা আমি নিচু করে ছাড়বই। সাহেব, আপনার চা। রাখো, বসো। আরে আরে, ওখানে বসলে কেন? এখানে বসো। কি যে বলেন সাহেব, এমনিতে আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নাই। আমার মতো সামান্য চাকরের ছেলেরে আপনি নিজের ছেলের মর্যাদা দিছেন, শহরে রেখে লেখাপড়া শিখাইতেছেন। আমার শরীরে চামড়া দিয়ে আপনার পায়ের জুতা বানা দিলেও আপনার ঋণ আমি শোধ করতে পারব না। আহা, থামো তো, থামো। সে অর্থে আমিও তোমার কাছে ঋণী। আমি যখন আমার একমাত্র সন্তানকে হারালাম, তখন তুমি তোমার একমাত্র ছেলেকে আমার কোলে তুলে দিয়ে বলেছিলে, সাহেব, আজ থেকে ওই আপনার সন্তান। আমি আমার সন্তানকে লেখাপড়া শিখিয়ে বড় করেছি, এটা তো এমন কিছু নয়। আরে হ্যাঁ, আবিরের পরীক্ষা তো শেষ, বাড়ি আসবে কবে? ছেলেটার স্বভাবটা জানি কেমন, কখন আসে আর কখন যায়। আমার গাড়ি কোন দিকে? আরে ভাই, গাড়ি থামান! আরে এই ভাই, গাড়ি থামান! আরে এটা কি ধরনের অসভ্যতা? আপনি লাফ দিয়ে এসে আমার কোলের উপর বসে পড়লেন কেন? এক্সকিউজ মি ম্যাডাম, আমি লাফ দিয়ে আসিনি, গাড়ির ঝাঁকিতেই আপনার... ঝাঁকি সামলাতে পারেন না তো বাসে উঠেছেন কেন? দাঁড়াও, আমি সুপারভাইজারকে ডেকে ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা নেবার কোনো প্রয়োজন নেই, আমি সলিউশন দিচ্ছি। আমি আপনার কোলে বসেছি বলে আপনার সমস্যা, ঠিক আছে? এখন এক কাজ করুন, আপনি না হয় কিছুক্ষণের জন্য আমার কোলে বসে যান। হোয়াট? তাহলেই তো শোধবাদ। আমি আপনার কোলে বসবো মানে? হাউ ডিয়ার ইউ! রাগ করলেই তো বিপদ। আপনি আমাকে কি সাজা দিতে চান বলুন? সাদাটা যা বুঝি না, আমি আপনার সাথে এই বাসে যাব না। না গিয়ে উপায় নেই, আপাতত দুদিনে আর কোনো বাস নেই, অতএব যুদ্ধ না করে চলুন সন্ধি করি। ঠিক আছে, সামনের স্টপেজে আমি আপনাকে পেট ভরে লাঞ্চ করাবো, ওকে? নো, নট ওকে। তাহলে আপনার যা ইচ্ছে করুন, আমি আমার সিটে বসছি। এই সুপারভাইজার। জি স্যার। আমার সিট কোথায়? ওই তো ওনার পাশেরটাই। What? আমার পাশের সিটে মানে? আলহামদুলিল্লাহ, একেই বলে যার নিন্দে তার দুয়ারে বসে কান্দে। থ্যাংক ইউ সুপারভাইজার। সুপারভাইজার, আমি এই বদমাশের সাথে বসবো না। ম্যাডাম, তাহলে ওই পাশের সিটে গিয়ে বসুন ম্যাডাম। ও নো! ঝগড়া না করে মাথা ঠান্ডা করে বসুন। আমি বাঘ না ভাল্লুক না যে আপনাকে কাঁচা খেয়ে ফেলবো। আমি নিতান্ত একটা ভদ্র ছেলে, নাম আমার আবির, সাফায়েত রহমান আবির। আপনি? মাই নেম ইজ কাজল। কাজল? বাহ, বিউটিফুল নেম। মানে আমি আবির আর আপনি কাজল, মানে আপনাকে চোখে লাগানো হয় আর আমাকে সারা গায়ে। আপনি নিশ্চয় চৌধুরীনগরে যাবেন? না, আমি যাব খানপুর। ওই একই কথা, আমাদের গ্রামে নেমে আপনাকে হেঁটে যেতে হবে। যাক, ভালোই হলো। এত দূর রাস্তায় যেতে খুব বোর লাগতো। জ্ঞানী লোকে কয়, সুন্দরী মেয়ের সাথে গল্প করে গেলে নাকি দূরের জার্নিও বিরক্ত লাগে না। আমি আপনার সাথে গল্প করে যাব? কোন বোকা আপনাকে এই কথা বলেছে? তা ঠিক। আমার বাবা বলতো, বোকারা নাকি গল্প করা পছন্দ করে না। আমি কিন্তু বোকা না, এবার এমবিএ দিয়েছি। আমিও বিবিএ পড়ি। বাহ, বিউটিফুল। পাশের সঙ্গী শিক্ষিতা না হলে কথা বলে আমি আবার মজা পাই না। আহা, আপনার এফএম রেডিওটা বন্ধ করবেন, নইলে কানে তুলে দিতে হবে। ওকে, ঠিক আছে, একদম চুপ। আরে আরে, কি আশ্চর্য! হ্যাঁ,
কিন্তু চেয়ারম্যানের ভাই আমার পোলারে রিলিফ তো দিলই না। রিলিফের গমে হাত দিছিল বইলা ওই চেয়ারম্যানের ভাই উল্টা আমার পোলারে অমানুষের মতন মারছে। আমার পোলা এখন সোজা হইয়া খাড়াইতে পারে না। দেন বাবা কি মারটা মারছে। এই তো শিশুটাকে এইভাবে মেরেছে? এই অমানুষটা কেড়ে যুবরাজ? আবার ওই চেয়ারম্যানের ভাই ডন। সে যেই হোক, এত বড় অন্যায় করে সে পার পেয়ে যেতে পারবে না। তোমরা চলো আমার সাথে। উপরে উপরে রাখুন। ভাই এই যে আমার 3 বস্তার দাম মোল্লারে দেন। নেন। ওই জোরে নাম দে, কি? জোরে দে। মিজান, ঠিকানা বলেন, ঠিকানা শ্যামবাজার আড়ত। মাল ঠিক মতো পুষে যাবে। মোল্লা, মাল আর কয় বস্তা আছে? বিক্রি করার মতো মাল আর নাই। আমার কি হবো? তোর মিয়া, আপনারা কইছি আপনার মাল ঠিক মতো পৌঁছে দেব। যান। আচ্ছা। ওই আমার শার্টটা দে। ওই তো ডন। মোল্লা, মোল্লাটা কে রে? ও প্রেতমিস, চৌধুরী বাড়ির চাকরের পোলা। এই পঙ্গপালের দল, তোরা হেলে কি চাস? হ্যাঁ? চাই এই ছেলেটির রিলিফের ভাগ, আর চাই এই ছেলেটিকে যে আঘাত করেছিল তার শাস্তি। চুপ প্রেতমিস, আমাকে বাজারে শাস্তি চাস তুই? তুই জানাস উনি কে? জানাস উনি ছেলে কি করতে পারে? হ্যাঁ? জানি, কিন্তু তোর ভাই যেই হোক না কেন, ন্যায়ের স্বার্থে আমি কাউকে ছাড় দিতে নারাজ। তোদের গুদাম ভর্তি রিলিফের মাল গরিবের হক, আর সেই হক তাদের হাতে তোদেরকে তুলে দিতে হবে। ভালো চাইলে এই ছেলের বাবার হাতে তার রিলিফের চাল আর চিকিৎসার টাকা তুলে দে, নইলে সব তোকে হারাতে হবে। ওই সাই, শালারে টাকা রিলিফ দিয়ে দে, যা। ওই প্রেতমিসের হাতে মার খাওয়ার দরকার নাই। আমি এখনই শমশের ভাইয়ের কাছে চলে যাই। হারাম খেয়ে খেয়ে তোদের গায়ে চর্বি জমে গেছে, সেই হারামের ভাগ আমি কিছুটা কমিয়ে দিয়ে গেলাম। এসো তোমরা, এই রিলিফ তোমাদের হক, তোমরা নিজেরাই সেই হক তোমাদের বাড়িতে নিয়ে যাও। এসো। এই নাও টাকা, এক্ষুনি তোমার ছেলেকে সদর হাসপাতালে নিয়ে যাও। যুবরাজ, তুই হারামজাদা, তোরা থাকতে আমার ভাইকে এইভাবে পিটিয়েছে কে? স্যার, চৌধুরীর বাড়ি আব্বাসের বলা আবিদ প্রেতমিস। ওই চাকরের বাচ্চার এত বড় সাহস, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে। আজ ওই হারামজাদার শরীরের হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে ফেলবো। স্যার, আগে আমার একটা কথা শোনেন। গুদামের সব মালামালি হলো চুরির মাল। ওই চৌধুরী যদি একবার পুলিশকে খবরটা জানা দেয়, তাহলে কিন্তু স্যার তদন্ত হবে। কারেক্ট। আর তদন্ত হলে আমি চেয়ারম্যান সাহেব 14 শেখের ভেতরে। সামনের ইলেকশনে ভোট পড়বে মোট 3টে, আমার, তোর আর ছোট ভাই। স্যার, এই জন্যই তো কইতাছি আস্তে চাইপে যান স্যার। এখন কোনো কিছু করার দরকার নেই।
এদেশের মানুষ পুরনো ঘটনা খুব তাড়াতাড়ি ভুলে যায়। সামনের কোরবানির ঈদে 4টা মহিষ জবাই করে গ্রামের মানুষকে আমি নিজ হাতে খাওয়াবো। পরের ইলেকশনের সব ভোট আমার পকেটে। তারপর ওই আবিরকে আমি দেখে নেব। এ তুই কি করছস? এ তুই কি করছস? গ্রামে আসতে না আসতে দাঙ্গা হাঙ্গামা শুরু করেছ। ইস রে, চৌধুরী সাহেব রে আমি এখন কি জবাব দেব? চৌধুরী সাহেব জানতে পারলে তোরে পিটায়া গ্রাম ছাড়া করব। কেন তাড়িয়ে দেবেন? আমি কি অন্যায় কিছু করেছি নাকি? আরে চোখের সামনে একটা বাচ্চা ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখার পরেও প্রতিবাদ না করে হাত গুটিয়ে চলে আসবো? বাবা, তুমিই না আমাকে ছোটবেলায় রবীন্দ্রনাথের কবিতাটা পড়িয়েছ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তারপরও কামটা তুই ভালো করস নাই। তুই আমার একমাত্র সন্তান হইলেও ছোটবেলা থেকে চৌধুরী সাহেব তোরে নিজের সন্তানের মতো লালন পালন করছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইতেছে। আর তুই কি না লেখাপড়া শিখা মারামারি শুরু করে দিত। ও যা করেছে ভালোই করেছে আব্বাস। সাহেব, এ আপনি কি কইতেছেন? আমি ঠিকই বলছি। বড় বাবা, হ্যাঁ আবির, তোর জায়গায় আমি থাকলে আমিও একই কাজ করতাম। আজ তুই যা করেছিস তাতে চৌধুরী বাড়ির মান সম্মান অনেক উঁচুতে উঠে গেছে। সাহেব, চৌধুরী বাড়ির কেউ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়, আর তুই এই চৌধুরী বাড়ির সন্তান। I am proud of you, my son. Proud of you. থ্যাংক ইউ বড় বাবা। নেতাটা হুজুরে কি কইলো? পাউডার অফ। যা, তুই বুঝবি না, যা কামে যা। এবার বল, তোর পরীক্ষার খবর কি? খুব ভালো হয়েছে বড় বাবা। সাহেব, এই তাইলে তো সারা গ্রামের মানুষের মিষ্টি খাওয়ানো। আরে ধরো, কেবল তো পরীক্ষা দিছে, এখনো পাসই করে নাই। তুমি থামো। আমার ইচ্ছা আমি মিষ্টি খাওয়াবো, তুমি মিষ্টির ব্যবস্থা করো, যাও। বড় বাবা, আমি আপনি বলছিলাম যেটা করেন, আমি যাইতেছি। আগে রেজাল্টটা বের হোক, তারপর না হয়। আমি জানি আমার আবির প্রতিবারের মতো এবারও সাফল্যের সাথে পরীক্ষায় পাশ করবে। তবে যতদিন রেজাল্ট বের না হচ্ছে ততদিন তোমাকে এই গ্রামেই থাকতে হবে। আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সব তোমাকেই দেখতে হবে। মাখন, শামীম, জি হুজুর, জি। সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের দিলাম। জি জি। রাইট? রাইট বড় বাবা। চলেন ছোট সাহেব। থুক্কু, আরে বড় সাহেব তো গেছে গা। চলো দোস্ত, এহেনই তোমারে আমাকে সমস্ত সম্পত্তি দেখেন। আরে রাখ তোর সম্পত্তি। সম্পত্তি দেখা পরে হবে, আগে সেই সুন্দরীকে খুঁজে বের করতে হবে। কে প্রেমে পড়ছস নাকি? আরে ছোট কাকা, প্রেমের ব্যাপারে কোনো চিন্তা করেন না। আমার খাড়া 14 বছরের অভিজ্ঞতা, একদিনও কম নাই। আর সব না, 14 বছরের অভিজ্ঞতা। অহনো তো তোর শূন্যতে খাতনার বয়স হয় নাই। সব কিছু আমি করুম, তুই কেন আমার পিছে পিছে থাকবি? পুষ্কুনি, এই মাঠ, এই জমি জগা যা যা তার মারিস না। এই সব কিছুর মালিক কিন্তু তুই। এই যে বাম দিকে মাঠ, তুই যে মেয়েটার প্রেমে পড়ছস, তুই মেয়েটা দেখতে কেমন? এই আশীর্বাদ দিতে এই যে এখানে এই ধরেছি ধরেছি। আরে আরে কোথায় গেল? এবার তোর পালা। এই আস্তে। আরে দূরে কোথায় গেলি নাকি? এইটাই বলে। তুমি? আমি না ধরলে আপনি কাটা তারে পড়ে আঘাত পেতেন। আঘাত পেলে পেতাম, কিন্তু তুমি আমার শরীরে স্পর্শ করলে কেন? বদমাস ছোট লোক। আরে বাহ, এই জন্যই বলে উপকারীকে বাঘে খায়। কোথায় আমাকে ধন্যবাদ দেবেন তা না করে উল্টো আমাকে। চুপ! প্রথম দেখা থেকে তুমি আমার পিছু নিয়েছো, এবার আমি তোমার মতলবটা বুঝতে পেরেছি। সত্যি বলছেন? দেখো, এরপর যদি আমার পিছু নাও তাহলে তোমাকে। আমরা পাউডার গুতা দিয়ে গেলো। চল। এই দাঁড়া, পারছি না।
সো সুইট। দোস্ত ওই মেয়ের দিকে তাকাস না, জ্বলে পড়ে যাবি। আরে মেয়ে তো নয়, আগুন। আমার কাছে দমকল আছে দোস্ত, আমি অনেক আগুন নিবা পানি করে দিছি, এও পানি হয়ে যাব। কি মজা করে গোসল করবো। কি সুন্দর। আস্তে আস্তে নাও। আগে আমি নামবো। বাবা আমার ভয় লাগে। তুই নেমেছিস, তুই থাক। না না করছিস। আরে ভিজে গেলাম তো। ভিজে গেলাম তো। ভিজেই তো যাচ্ছিস। ভিজে আসছি। পড়ে যাবো। হাই, হ্যালো বিউটিফুল। এই এই মিস্টার, মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে তোমার লজ্জা করে না? না। তোমার কি মা বোন নেই? না না, নো বিউটি ডল, আমার মা বোন বউ কেউ নেই, তাই মেয়ে দেখলে হা চুপ করে শয়তান। তাকিয়ে থাকি। আর আমার দিকে যারা খারাপ চোখে তাকায় তাদের আমি এই উপহারটা দিয়ে থাকি। চল তাড়াতাড়ি চল। ওই, আরে এই ছাড়, ছাড় বলছি, ছাড় বলছি, ছাড় আমাকে। ওই, আরে এদিকে খান সাহেবের মেয়ে। ওই, ওই, কি করছেন? তুলা ধুলা কর। আজ পর্যন্ত আমার বাড়ির চাকরানির গায়ে কেউ হাত দেওয়ার সাহস পাইনি। আজ তুই প্রথম আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস। অনেক বড় অপরাধ করেছিস, আজ তোকে সাজা পেতেই হবে। এই অনেক হয়েছে, ওর উপযুক্ত শাস্তি হয়ে গেছে, ওকে ছেড়ে দাও ড্যাড। এই যা, আজ তোকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে এমন কাজ করলে তোর ঘাড় থেকে আমি মাথাটা আলাদা করে দেবো। ওয়ালাইকুম আসসালাম। শমশের, তুই আমার বাড়িতে কি মনে করে? আমার ছোট ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। না শমশের তালুকদার, না। তোর ভাই একটা চরিত্রহীন, আর কোন চরিত্রহীন ছেলের সাথে কোন মেয়ের বাবা জেনে শুনে তার আদরের মেয়ের বিয়ে দিতে পারে না। বিয়ের আগে সবারই একটু একটু চরিত্রের দোষ থাকে খান সাহেব। আমি নিজেই তো আপনার অনেক কুকর্মের সাক্ষী। বিয়ের পর চরিত্র তুলসী পাতার মতো সাফ হয়ে যায়। আমার ভাই আপনার মেয়েকে পছন্দ করেছে, আর আমি আমার ভাইয়ের পছন্দের জন্য সবকিছু করতে পারি। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এই বিয়ের প্রস্তাব মেনে নিন, এতে আপনার মঙ্গল হবে। আমার কিসে মঙ্গল হবে আর না হবে তা তোর কাছে শিখতে হবে না। তুই যেমন তোর ভাইয়ের জন্য সবকিছু করতে পারিস, তেমনি আমিও আমার আদরের মেয়ের জন্য সবকিছু করতে পারি। কিন্তু কোন বদমাস ছেলেকে জামাই হিসেবে মেয়ের গলায় উপঢৌকন দিতে পারি না। সুতরাং তোর বিয়ের প্রস্তাব আমি ঘৃণার সাথে ফিরিয়ে দিচ্ছি। আপনার ঘৃণা আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছে খান সাহেব, আর এই আগুন তখনই নিভবে যখন আপনার মেয়ে আমার ভাইয়ের বউ হয়ে আমার মহলে যাবে। তাহলে সেই আগুন তোর বুকের মধ্যে সারা জীবন জ্বালিয়ে রাখ শমশের তালুকদার। আর সেই আগুনে একদিন তুই পুড়ে ছাই হয়ে যাবি। ছাই চাপা আগুন আপনি দেখেননি খান সাহেব। ওই আগুন যখন দপ দপ করে জ্বলে উঠবে, তখন আপনার মান সম্মান ইজ্জত পুড়ে ছারখার হয়ে যাবে। কথাটা মনে রাখবেন। মিষ্টি খান খান নয় ফালা দিয়েন। এই যে দেখে গেলাম, এই ফালা। হুজুর দিয়েছি মিষ্টি, জোর করে দিয়েছি। খবর ভালো নয় খান সাহেব, মানে? সর্বনাশ হয়ে গেছে। ওই জমির মাস্টারকে আহত করার মামলায় আপনি হেরে গেছেন। কি বলছো তুমি? ঠিকই বলছি স্যার, আপনার জামিন বাতিল করে 1 মাসের জেল দিয়েছে। আপনাকে থানায় গিয়ে সারেন্ডার করতে বলেছে স্যার। যদি না যান তাহলে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে যাবে।
মান ইজ্জত নিয়ে টানাটানিতে পড়ে যাবেন। কি বলছেন ভাইজান? আপনি স্বেচ্ছায় কারাবরণ করবেন? না করে উপায় নেই। পুলিশ যদি আমার কোমরে দড়ি পরিয়ে গ্রামের ভেতর দিয়ে নিয়ে যায়, তাহলে আমার বংশের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে? কাজলের কি হবে? আপনার অবর্তমানে শমশেরের ভাই ডন যদি আবারও কাজলের পিছনে, তখন কে বাধা দেবে বলুন? কেন? আমার ড্যাডি থাকতে আর চিন্তা কোথায়? তাই না ড্যাডি? কি হলো ড্যাডি, তুমি কথা বলছো না কেন? জমির মাস্টারের কেসে আমার 1 মাসের জেল হয়েছে। মা, এ তুমি কি বলছো ড্যাডি? ঠিকই বলছি মা। তবে আমার জেল নিয়ে আমি শঙ্কিত নই, শঙ্কিত আমি তোকে নিয়ে। আমাকে নিয়ে? কেন, আমার কি হয়েছে? কিছু হয়নি, তবে যে কোনো সময় হতে পারে। আমার অনেক শত্রু মা, তারা আমার অনুপস্থিতিতে তোর ক্ষতি করতে পারে। ড্যাডি, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো। পারবে না মা। এই সমাজে একজন অভিভাবক ছাড়া কোনো মেয়ে বাঁচতে পারে না। এটা তোমার ভুল ধারণা ড্যাডি। না মা, ভুল না। এই তো 2 দিন আগে ওই শমশেরের ভাই ডন তোকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। তারপর ওর ভাই শমশের তালুকদার ওই ডনের জন্য তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আমি তাকে ফিরিয়ে দিয়েছি। সে আমাকে শাসিয়ে গেছে। তোকে ওর বাড়ির বউ করে নিয়ে যাবেই। এত সস্তা নয় ড্যাড। শমশের তালুকদারকে তুই চিনিস না মা? ওর কাছে কিছুই অসাধ্য নয়। আর একবার তোর কিছু হলে তার ফিরিয়ে আনা যাবে না। কোটি কোটি টাকা খরচ করেও ইজ্জত ফিরিয়ে আনা যাবে না। তাই আমি ঠিক করেছি, আমার জেলের সময়টুকু তোকে আমি আশরাফ চৌধুরীর কাছে আমানত রেখে যাব। আশরাফ চৌধুরীর কাছে? এইসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আশরাফ চৌধুরী আমাদের শত্রু। শত্রু হলেও চৌধুরী একজন সৎ মানুষ, মেয়েদের ইজ্জত করে, সম্মান করে, আর আজ পর্যন্ত কোনো আমানতের খেয়ানত করেনি। না ড্যাড, আমি ওখানে যাব না, আমি এখানেই থাকবো। না মা, না, জিদ করিস না। আমি যা বলছি তোর মঙ্গলের জন্য বলছি। আমি বাবা হয়ে তোকে এইসব জানোয়ারদের মাঝে একা ছেড়ে যেতে পারি না। জামা, তুই তোর কাপড় চোপড় গুছিয়ে নে। না ড্যাড। আর কোনো কথা নয়, আমার সময় নেই। যে কোনো সময় পুলিশ এসে পড়তে পারে। কুসুম, জি? তুইও তৈরি হয়ে নে। আচ্ছা, আজ মামা। থেকে তুইও কাজলের সাথে ওই বাড়িতেই থাকবি। হ্যাঁ, ঠিক আছে। যা। ড্যাড। মা লক্ষ্মী। বরসাব খান সবাই আছে। খান সাহেব আমার বাড়িতে? আয় মা। ড্যাডি। আশরাফ চৌধুরী, আমাকে আপনার বাড়িতে দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন। অবাক হওয়ারই কথা। যাকে অনেক অনুষ্ঠানে দাওয়াত করে আমার বাড়িতে আনতে পারিনি, আছে নিজেই আমার বাড়িতে। যাক, তা কি মনে করে আমার বাড়িতে এসেছেন? আমার দুর্ভাগ্য আজ আমাকে আপনার বাড়িতে নিয়ে এসেছে। কথাটা স্পষ্ট হলো না, একটু খুলে বললে খুশি হব। আপনি হয়তো অবগত আছেন, আমার দেশের বাইরে কিছু ব্যবসা বাণিজ্য আছে। তাই ব্যবসার কাজে আমাকে কিছুদিনের জন্য বাইরে থাকতে হবে। তাতে সমস্যাটা কোথায়? সমস্যা আমার মেয়ে কাজল। কাজলকে আমার বিরাট মহলে একাকী রেখে যেতে আমি ভরসা পাচ্ছি না। কারণ আমার শত্রুরা, যারা আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, তারা আমার অনুপস্থিতিতে আমার মেয়ের ক্ষতি করতে পারে। তাই আমার মেয়েকে আমি আপনার জিম্মায় রেখে যেতে এলাম।
আমি জানি আপনি জীবিত থাকতে আপনার এলাকায় কেউ কোনো মেয়ের অসম্মান করতে পারবে না। তাই আমার বিদেশ থাকাকালীন 1 মাস সময় আমার মেয়ে কাজল আমার আমানত হিসাবে আপনার হেফাজতে থাকবে। সেই সাথে ওর ফুফাতো বোন কুসুম আর বাইরের গাড়িতে কাজলের 1 মাসের খাবার আর পোশাক। না 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 খান সাহেব, আপনার ওই খাবার আর পোশাকের প্রয়োজন হবে না। আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে, আর বাবার বাড়িতে মেয়ের কোনো সুটকেস নিয়ে আসার দরকার নেই। সুটকেস আপনি ফেরত নিয়ে যান। ড্যাডি, কাঁদিস না মা, তুই এখানে খুব সুখেই থাকবি, এ আমার প্রচন্ড বিশ্বাস। চলি মা, আসি চৌধুরী সাহেব। এই, যা, এগো, মুখ ঘুরা, যা, যা। আব্বাস, আমার মেয়ের ঘরটা কাজলের জন্য খুলে দাও। চলো মা, যাও মা। চল। চলো। মাখন, এ তো উল্টো হয়ে গেল। শত্রু এসে একেবারে তো বাড়িতে ঢুকে গেল। এবার কি হবে বলতো? আল্লাহ জানে মাহবুব, ঝড় তুফান যত কম হয় ততই মঙ্গল। হায় হায়, এটা কিভাবে ভাঙলো? কিভাবে ভাঙলো দাঁড়া দেখাচ্ছি। আ আ, আ, গেছে। আহ, কিভাবে? আ আ, 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 আ। এইভাবে। আরে আরে, এইসব ভাঙছিস কেন? এইখানে খেলার কিছু নেই, তাই ভাঙা ভাঙি খেলা করছি। এটা কোনো কথা হলো? তোমার জন্য যেটা খেলা, অন্যর জন্য সেটা ক্ষতি রে মা। সো হোয়াট, তাতে আমার কি? কারো ক্ষতির জন্য তো আমি আমার আনন্দ নষ্ট করতে পারি না। কাজল, হ্যাঁ, এই যে ম্যাডাম, এসব পাগলামি খেলা খেলতে হলে নিজের বাবার বাড়িতে গিয়ে খেলো। ঠিক আছে, আমাকে বাবার বাড়ি দিয়ে এসো, তাহলে আর ভাঙবো না। আবির, জীবন বাবু, ওকে বাধা দিস না, খেলতে দে। কিন্তু হুম হুম। আব্বাস, ও যেটা ভাঙবে সেটা আবার কিনে ওখানে রেখে দেবে, যাতে ভাঙা ভাঙির খেলায় ওর কোনো কিছুর অভাব না হয়। জি সাহেব। তুই এসব কি শুরু করেছিস? আর এগুলো ভাঙছিস কেন? তুই এসব বুঝবি না। এটা হলো আমার চালাকি, যাতে ওরা বিরক্ত হয়ে আমাকে আমার বাড়িতে রেখে আসে। আমার এখানে আর ভালো লাগে না। এগুলো ভাঙলে ভালো লাগবে? আচ্ছা, তোমার চালাকি আমি বের করছি। এমন শিক্ষা দেব, ভাঙা ভাঙির কবে যাও। আর কতদিন যে থাকতে হবে আল্লাহই জানে।
আমার ইজ্জত নষ্ট করবেন না ম্যাডাম। তুমি হ্যাঁ, তেলাপোকা। বাঁচাও, আমাকে খেয়ে ফেলবে, তেলাপোকা আমাকে খেয়ে ফেলবে। যে বলেন ম্যাডাম, ওইরকম একটা চিমটে পোকা আপনার মতো হাতিকে কি করে খাবে? কি বললে? উঠবেন না ম্যাডাম, তেলাপোকা আসছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে ছেড়ে দিন ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। আপনার কি একটু ভয় নেই? এভাবে আমার মতো একটা সহজ সরল ছেলেকে জড়িয়ে ধরে তার ইজ্জত নষ্ট করছেন। ছাড়ুন, ছাড়ুন বলছি। আমি তোমার কোনো ক্ষতি করব না, দয়া করে বলো ওই তেলাপোকাগুলো গেছে কিনা, প্লিজ। না, যায়নি। কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। প্লিজ ওদেরকে তাড়াও, ওদেরকে যেতে বলো। ও তো আর আমার ভাষা বুঝবে না, তবুও বলছি। ভাই তেলাপোকা, এরকম একটা অবলা মেয়েকে তোমার ভয় দেখানো ঠিক না। কি বললে? খেলা করছো? কিন্তু ভাই, তোমার জন্য যেটা খেলা, ওর জন্য সেটা ক্ষতি। কি বললে? ক্ষতি হলে হোক, তোমার খেলার আনন্দ তুমি নষ্ট করবে না। এইসব তুমি বলছো না তেলাপোকা বলছে? ওই যে, আমি কেন বলবো? ওই তেলাপোকা মশাই তো বলছে। নিশ্চয়ই আপনার দিনের বেলার কথাগুলো ওই তেলাপোকা সাহেব শুনেছে। Shut up! তেলাপোকা বলতেও পারে না, শুনতেও পারে না। এসব তোমার চালাকি। নো ম্যাডাম, এসব কোনো চালাকি না। এটা হচ্ছে টিট ফর ট্যাট। শরীরটা শীতল হয়ে গেল। ওহ, আবার লাগতেছে। চন্দে চন্দে বনন্দে আমি বন ফুলে গো, ছন্দে তুমি এখানে কি? আরে আল্লাহ, কোন করে ঢুকে গেলাম, কিন্তু ভুল হয়ে গেছে। বের হও, যাইতাছি যাইতাছি যাইতাছি। এই বের হও বলছি। আরে বের হও। যাইতাছি, একটা কথা শুনে Get out! কাজ চাই। আরে মায়ের না ভুল হয়ে গেছে। বাবারে, একটা কথা শুনেন, আমার ভুল হয়ে গেছে, শুনেন। বেকার বলো, কি করে মান সম্মান তো সব চাইবো। আরে বলে নাই। ও মা, ও মা, আমার মাফ করে দেন। এই দরজাটা একটু খোলেন, আমি তলাটা ছুটাই নাই। মাগো, মাগো, আপা গো, আপা, আপা, আমার কিছু ভিক্ষা দেওয়া যায় না? ভিক্ষে দেবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। দেখা নাই তো কি হইছে? অন্য কিছু তো ঠিকই আছে। অন্য কিছু মানে? অন্য কিছু মানে ভালোবাসা। কি বললে? ভালোবাসা? বুঝলেন না? প্রেম। বেটা বুড়ো, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো ভালোবাসা চাও? কেন, বুড়া বলে কি আমার মন নাই? শরীরের বয়স হয়েছে, কিন্তু মনের বয়স তো হয় নাই বুবু। একটু ভালোবাসা দিয়ে যাচাই করে দেখেন না। আমি প্রেম চাই, আমি প্রেম ভিক্ষা চাই। দিচ্ছি দিচ্ছি, প্রেমী ভিক্ষা দিচ্ছি। এ কি? তুমি তুমি এখানে? ও, আমি প্রেম ভিক্ষা চাই। সারে নাই, তাই ভালোবাসা করো না, বাধা নাই। সামনে আসবে না, তোমার সাথে আমার ভালোবাসার কোনো দরকার নেই। তোমার নাই, কিন্তু আমার আছে। আমি তোমার অনেক ভালোবাসি। এত বড় বাড়িতে আমার একা মন বসে না। চলো কুসুম, আমরা। থাক থাক, ওই পিতলালাপের দরকার নেই। তুমি এখান থেকে যাও। চৌধুরী সাহেব দেখলে তুমি এমনি খাটো আরো খাটো বানিয়ে দিবে। বটগাছের আর বয়স কি, মরলে মরুম, ভালোবাসার লেগে জীবন দিমু। আমি তোমার ভালোবাসি। এরে আমার বাগানে এই করে বন্ধু। কি কই কই কি? আব্বাস মিয়া, আমার বন্দুকটা জলদি আনো। বন্দুক, বন্দুক, বন্দুক। ওরে বাবারে, ও বাবারে, 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 বাবারে। ওরে বাপরে, আমিও যাই। তুমি কোথায় যাও? না মামা, আমি না, আমি কাউকে ভালোবাসি না মামা। আর সাপ দেখছি, লুকায় ভালোবাসা করো। সাহেব রে সব কয়ে তোমারে ফাঁসি কাস্তে ঝুলাবো। তুমি? আমি আমার কোনো দোষ নেই।
আমি তো ভালোবাসি না, ওই ব্যাটাটাই আমার পিছনে ঘুরঘুর করে। আরে ফুলে মধু থাকলে মৌমাছি গুড়গুড় করবে। যা, কি বলো, কিছুই বুঝি না। বুঝতে চাও না মরতে চাও? হ্যাঁ, আমি মরতে চাই না, আমি বুঝতে চাই। হায় হায়, তাইলে ভালোবাসা দেও। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা দিলে প্রাণে বাঁচবা, আর ভালোবাসা না দিলে প্রাণ শেষ। কিন্তু ওই লোকটা তো খারাপ মানুষ, খালি মানুষের ক্ষতি করে। তাইলে ওই বান্দরের বাচ্চা বা আমার দিকে দেখো। তুমি? হ্যাঁ, আমি তোমারে ভালোবাসি কুসুম। যা, আমার কিছু শরম করে না? শরম পাইছে, কারবার তো শুরু হয়ে গেছে। আসো একটু সামনে আসো, দূরে থেকে না, দূরে যাইও হায় না। হায়, ঘটনাটা কি ঘটলো? আমি স্মার্ট হলাম কারা যায়? ঠিক না। কাজল, এই কাজল, কাজল, ওঠ! অনেক বেলা হয়েছে, সেদিকে খেলাচ্ছে, ওঠ! জগিং এ যাবি না? এই কাজল, ভূত? কোথায় ভূত? উফ। কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে? ভূত, ভূত, ভূত আইছে, ভূত আইছে, ভূত, ভূত, ভূত। আরে ভূত রে, ভূত, ভূত, ভূত। আরে দাঁড়া, দাঁড়া শালা। আমি দোস্ত পালা, ভূত আইতাছে। ওই তুফান বিবির ঘরে ভূত ঢুকছে, ভূত ঢুকছে। আরে ভূত না, ভূত না, ও কাজল। ওকে শিক্ষা দেবার জন্যই আমি রং পালিশ করে ওকে ভূত সাজিয়ে দিয়েছি, যাতে ওর শিক্ষা হয় আর জিনিসপত্র না ভাঙে। ওরে সুবহানাল্লাহ, আগে কবি না। পালিশ, পালিশ উচিত শিক্ষা হয়েছে। এখন চল, চল। কাজল, কাজল, সব কাজল, পাগলামি করিস না কাজল। কাজল, তবু কাজ, আমার কথা শোন কাজল, 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 সব কাজল, এই কাজল, কাজল, কি শুরু করলি তুই? কাজল না, কাজল। এইটা ভাঙ্গো না মা, এটা ভাঙলে আমার সাহেবের মনটাও ভাঙ্গা গুড়া গুড়া হয়ে যাইব। ওই পুতুলটা না ভাঙলে আমি খুশি হব। তুমি আমার মহলের সবকিছু ভেঙে ফেলো, কেউ তোমাকে কিছু বলবে না, কিন্তু দয়া করে পুতুলটার গায়ে হাত দিও না। আমি তোমাকে মিনতি করছি, প্লিজ ওই পুতুলটা আমাকে ভিক্ষে দাও। আমি মহলের দামি দামি এতগুলো শো পিস, এন্টিক্স, এত কিছু ভাঙলাম, কেউ আমাকে কিছু বলল না। কিন্তু উনি আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পুতুলটা ভিক্ষা চাইলেন কেন? কি আছে ওই পুতুলে? কি আছে ওই পুতুলে? মারে, ওই পুতুলটার মাঝে আমার বড় সাহেবের জীবন। তুমি যদি ওই পুতুলটার একটা হাত ছিঁড়া পালাও, তাইলে আমার বড় সাহেবের একটা হাত ছিঁড়া যাইব। তুমি যদি ওর একটা পা কাইটা পালাও, তাইলে আমার বড় সাহেবের একটা পা কাটা যাইব। আর যদি পুতুলটারে ভাঙ্গা পালাও, তাইলে আমার আমার বড় সাহেব মইরা যাইব রে মা, মইরা যাইব। ওই ওই পুতুলটাই যে আমাকে শিবির শেষ স্মৃতি রে মা। সিমির শেষ স্মৃতি? হ্যাঁ মা, সিমি আমার মেয়ে আমাকে ছেড়ে, এই মহল ছেড়ে খুব অল্প বয়সে সে চলে গেছে। এই মহল তার হাসির সাথে হাসতো, তার কান্নার সাথে কাঁদতো, আর এই পুতুলটা নিয়ে এসে খেলা করত।
সিমি, মামনি, মামনি, পুতুলটা রেখে খেতে এসো। না, আগে পুতুলটাকে আমি নিজের মতো করে সাজাবো, ওকে বিয়ে দেব, তারপর খেতে যাব। না না, আগে ব্রেকফাস্ট, তারপর সব খেলাধুলো। না না, আগে বিয়ে। কিন্তু শুধু কি শাড়ি পরিয়ে বিয়ে হয়? কোনে বিয়ে দিতে গহনা লাগে, টাকা পয়সা লাগে, সেগুলো কোথায় পাবে? ও তাই তো, দাও না বাবা, আমাকে আমার পুতুলের গহনা এনে। দেব, তার আগে নাস্তা। নাস্তা করার পর তুমি আবার আমাকে ফাঁকি দিবে না তো? ছি 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 ছি, আমি কি আমার মামনিকে ফাঁকি দিতে পারি? আব্বাস! জি সাহেব। এক্ষুনি স্বর্ণকারের দোকান থেকে এই পুতুলের বিয়ের গহনা নিয়ে এসো। বিবেক! জি, অহনি দেখছি সাহেব। চলো মামনি, এবার চলো নাস্তা করতে। তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। মুয়া। আমার মামনি আরো ভালো মেয়ে। এই তোমার গরম গরম পরাটা, আর এটা আমার, আর এইটা হলো তোমার ডিম। আর আমি দাঁড়াও বাবা, খাওয়ার আগে ওষুধ খেতে হয়, সেটা কি ভুলে গেছো? ও তাই তো। না, তোমার কিছুই মনে থাকে না। নাও ওষুধ খাও। খাও। আচ্ছা, এবার নাস্তা খাও। এবার নো, আহ, ডাক্তার বলেছে মাংস খাওয়া তোমার জন্য নিষেধ, ও, তোমার জন্য শুধু সবজি ভাজি। দাঁড়াও বাবা। হুম, বাবা, এই যে তোমার মানি ব্যাগ। সরি মামনি। তুমি না একদম বোকা বাবা, আমি না থাকলে তুমি যে কি করতে ভেবেই পাচ্ছি না। আসলে আমার লক্ষ্মী মেয়েটা ছাড়া আমার আর এক মুহূর্ত চলবে না। থ্যাংক ইউ। উফ, শুধু মুখে ধন্যবাদ দিলে চলবে না, বিকেলে এসে আমাকে পার্কে নিয়ে যেতে হবে। যাব মা, অবশ্যই যাব। বাবা। এই যে মামুনি, Thank you. এই নাও। না, আমি খাবো না। খাও, খাও। খাবো না। খাও। আমার লক্ষ্মী মামনি। আব্বাস নাও। আমি কিরে মা, খাচ্ছিস না কেন? বাবা চলো, এখানে আমার আর ভালো লাগছে না। সে কি মা, আর তো অনেকগুলো রাইড রয়ে গেল। না না, আর কোনো রাইডে আমি উঠবো না, আমার খুব টায়ার্ড লাগছে, এখন চলো। হ্যাঁ মামনি, এখনো ঘুমাওনি? আচ্ছা বাবা, সবার মা আছে, আমার মা কোথায়? আমার মা এসে আমাকে আদর করে না কেন? তোর মা এমন জায়গায় চলে গেছে যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারে না। তাহলে আমিও মায়ের কাছে চলে যাই বাবা, মাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। না মা, না, তোর মাকে ছাড়া বেঁচে থাকাই ছিল আমার জন্য শ্রেষ্ঠ। তোকে বুকে জড়িয়ে ধরে তোর মায়ের কষ্ট বুঝেছি, আর তুইও যদি চলে যাস
তাহলে আমি কি নিয়ে বাঁচবো মা? বাবা কি নিয়ে বাঁচবো? এখন তোমাকে নিয়ে আমি একটা মার্কেটে যাবো, হ্যাঁ, সেখানে গিয়ে ঘোড়া কিনবো, সুন্দর সুন্দর পুতুল কিনবো। হ্যাঁ, এটা কি সুন্দর পুতুল কিনবো না? হ্যাঁ, কেন? লক্ষ্মী পুতুল আমার, আমাকে ছেড়ে কোনোদিন যাবে? কখনো না। বাবা আমার পুতুল মনে পড়ে গেছে। বাবা, হ্যাঁ? বাবা আমার পুতুল পড়ে গেছে এই, বাবা। আহা, সিমি, সিমি, আহা, কোথায়? ডাক্তার, সরি, আমরা বাঁচাতে পারি। আজ 20 বছর পার হয়ে গেছে। সিমির স্মৃতি আমার মন থেকে আমি এক মুহূর্তের জন্য মুছে ফেলতে পারিনি। এখন সিমির প্রতিটি স্মৃতি আমার আমার বেঁচে থাকার প্রেরণা। দেখবে, এসো, আমার সাথে এসো, এসো। এই যে, এই সমস্ত কাপড় আমি আমার সিমির জন্য বানিয়ে রেখেছি। সিমি 12 বছর বয়সে কি পড়তো, এই যে এখানে আমি বানিয়ে রেখেছি। আর 16 বছর বয়সে কি পড়তো, সেগুলো আমি বানিয়ে রেখেছি। আর তোমার মতো বয়সে আমার সিমি যা পড়তো, এই যে জামাটা, এই জামাটা আমি বানিয়ে রেখেছি। এই সব কিছু তুমি যদি ফেলে দিতে, আমি কিচ্ছু বলতাম না। কিন্তু এই পুতুলটা আমার কাছে আমার জীবনের চাইতে অনেক বেশি দামি। এই পুতুলটা তুমি কোনোদিন ভাঙার চেষ্টা করো না, কোনোদিন না। এটা তোমার কাছে হতভাগ্য বাবার অনুরোধ। মা রে, জীবিত সন্তান রে সব বাবা মাই ভালোবাসে, কিন্তু মৃত সন্তানের জন্য আমার সাহেবের যে কত বড় ভালোবাসা, কত বড় ত্যাগ, সে তুমি নিজের চোখে না দেখলে বুঝতে পারত না রে মা, বুঝতে পারত না। চাচা, চাচা, আমি বড় ভুল করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওনার মনে অনেক বড় দুঃখ দিয়ে ফেলেছি, অনেক বড় দুঃখ দিয়ে ফেলেছি। মারে, ওই কাজল তোর এই পুতুলটা ভেঙে ফেলতে চেয়েছিল, কিন্তু জানে না এই পুতুলের মাঝেই যে আমি তোকে খুঁজে পাই।
তোর খেলার সাথে এই পুতুলটাই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এটা ভেঙে ফেললে আমার সবকিছু যে অন্ধকার হয়ে যাবে মা, অন্ধকার হয়ে যাবে। বাবা, 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 সিমি, হ্যাঁ? কাজল, তুমি? কাজল নয় বাবা, বলুন সিমি। হ্যাঁ, সিমি। হ্যাঁ? হায় মা, হায়। বাবা, বাবা, ভাই বড় কষ্টে আছি। এই যে বাবা, আমি দুটা চোখে কিছু দেখতে পাই না রে বাবা রে, বাবা রে। এই তুমি কারা? কানা নাহি? দেখা পাচ্ছ না? আমি তো কানাই, তুমি পথ দেখে চলা আরো না। ভালাই কও, আমিও সব ফা দেখি। ও তুমিও কানা। ওরে ভাই, দুই চোখে কিছু দেখি না। তা কি করো? ভিক্ষা করি রে ভাই, ভিক্ষা করে খাই। ভিক্ষা করো জাতি ভাই? ও তুমিও ভিক্ষা করো? ও ভাই, আজ ভিক্ষা পাইছো কিবা? আর কইও না ভাই, সারাদিন ঘুরলাম, একটা ভিক্ষা পেলাম না। বহু কাকুতি মিনতি করার পরে এক বেটি আব্দুল্লাহ গুড় দিছে। তুমি কিবা পাইছো? আমারও একই দশা রে ভাই, সারাদিন ঘুরলাম, একটা ভিক্ষাও পাইলাম না। বহুত কান্দাকাটি করার পর একবার রেকর্ডে মুড়ি দিছে, কুদা মুড়ি খাওয়ালাম না, কি করুম, তাই ব্যাগ এই রয়েছে। বালাই হইছে, আমার গুড় আছে আর তোমার মুড়ি আছে, আহো মিলে দিলে এক লগে খাই। বালাই তো বুদ্ধি করছো। হ, আমি তোমার মুড়ি খিলাই দেই, তুমি আমার গুড় খিলাইয়া দে। আহো ভাই, এক গুণে গিয়ে বহি, আহো আহো আহো। দেখি তো বেটা কি করে। ইয়ে নুই বসি, হ্যাঁ? বহ ভাই, বহ। বহ। মুড়ি বাইর করো, আমি গুড় বাইর করি, হ্যাঁ? কোনটি রাখছি দেখি। এই যে মুড়ি নাও। হ্যাঁ, না না এই যে মুড়ি নাও। হায় রে ভাই, মুখও তোমার পুরো হাম ধরিয়া। কে রে ভাই, কয়দিন ধরে খাও না? একেবারে হাত উঠ দেখা ফেলাও। কে রে ভাই, খালি মুড়ি খাও, গুড় তো দাও না, গুড় দাও। কি কও, খালি গুড় খাওয়া যাইতাছো, মুড়ি দাও না? মুড়ি দাও, দাও। হ্যাঁ, মুড়ি খেয়ে ঘুরে ফেলাইলে, দুলা গুড় দিলা না, গুড় দাও। আজলামি কথা কবা না, গুড় খাওয়া শেষ করে এখন মিছে কথা কও। মিশা কথা আমি কই না তুই কর। হ্যাঁ, ওই তো মিছে কথা কস, আমার সব গুড় শেষ হইলো আর তুই কস মিছে কথা? খবরদার, আমার গুড় খায় মিছে কথা কবি না, হ্যাঁ? ওই তুই কোন জাতের কানা রে? হ্যাঁ, মুড়ি খেয়ে সাফ করে এখনকার মুড়ি দাও। হ্যাঁ, ওই হ্যাঁ, ওই এনে মুড়ি আছে, মুড়ি আছে। মুড়ি কি হয়েছে? হ্যাঁ, তুই আমার মুড়ি দিছস? হ্যাঁ, তোরে গাইরা ফেলামু। ওই ওই
জোর তোর সে কুমার সারা বউ নাই অসুখে পড়ছে হ্যাঁ? হয়, আর তো তোর খাই ফেলাই কানা মুড়মুড়ি খেলাম আমি আর মারামারি করছো তোরা ও আপনি ঠিক না নেন আপনার লেগে আছে মনের মতন ভাঙেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ভাঙবেন নেন ভাঙেন 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 নেন ভাঙবো ভাঙে না হ্যাঁ ভাঙবো না হ্যাঁ এই ঠিক না ঠিক না কেসটা কি এই মেয়ে দাও আমার কাছে আমি পরিষ্কার করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ কি কোন আপা আপনি এই কাম করবেন না না আপা মনে আপনি যান আহা যাও তো যে আজ তোমার ঠিক না কাহা গো কাহা ও কাহা এই কাজল তুই এসব কি করছিস নিজের ঘরের কাজ নিজে করাই ভালো বুঝেছো কাহা ও কাহা কাহা কিরে কি হয়েছে ঠিক নাই ঠিক নেই কোনো কিছুই ঠিক নাই কিচ্ছু না কি ঠিক নেই তুফান থাইমা গেছে তুফান থেমে গেছে হ্যাঁ মানে আহেন আমার লোকে আহেন আহেন এই যে হ্যাঁ হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছিস দেখ, এই যে, ওই যে দেখ হ্যাঁ দেখছেন তুফান কেমনে থেমে গেছে ঘটনা কি রে আল্লাহ জানে এই তুফানে আন্দা কোন পেস খেলাইতেছে কিছুই জানি না বাবা চা কাজল তুমি চা নিয়ে এসেছো কেন বাবার জন্য কি মেয়ে চা নিয়ে আসতে পারে না বাবা আমি কি খুব অন্যায় করে ফেলেছি আরে না না কি দেখছি শোনো বাবা আজকের পর থেকে তোমার দেখা শোনার সমস্ত দায়িত্ব আমার এই যে তুমি চা খাও আমার অনেক কাজ পড়ে আছে আমি যাই ঘটনাটা কি হঠাৎ এত ভালো ব্যবহার আরেকটু দুনিয়াদারি একদম ভুলেই গিয়েছেন উনি কি ব্যাপার?
ঘুমায়। দূরছে ঘুম আসছে না, চোখ থেকে আবিরের মুখটাকে আমি সরাতে পারছি না কেন? ফোন করতে আমার বই গেছে। ফোন করি। হ্যালো, ঘুমের ডিস্টার্ব করলাম না তো? তুমি এত রাতে এত রাতে আমাকে ফোন করেছো কেন? তুমি এত রাতে ফোনটা ধরলে কেন? আমি যে ঘুমাতে পারছিলাম না। ঘুম তো আমার চোখেও আসছে না কাজল, শুধুই মনে হচ্ছে তোমার সাথে কথা বলি, তাই ফোনটা করেই ফেললাম। কিছুক্ষণ কি কথা বলবে আমার সাথে? কথা কি করে বলবো? তুমি জানো না আমার রুমে কুসুম আছে? তাহলে এক কাজ করো, বারান্দায় চলে যাও। বারান্দায়? হ্যাঁ বারান্দায়, ওখানে কেউ নেই, আর কেউ কথাও শুনবে না। ঠিক আছে, যাচ্ছি। এবার বলো কি বলবে? আচ্ছা, যখন কারোর জন্য মানুষের ঘুম হারাম হয়ে যায়, যখন কাউকে দেখার জন্য মানুষের মন ব্যাকুল হয়ে থাকে, তখন সেই অনুভূতিকে কি বলে? জানি না। জানো না নাকি বলতে চাচ্ছ না? আচ্ছা, হঠাৎ করে মাঝরাতে আমার কথা মনে পড়লো কেন? তা তো জানি না, শুধু জানি তুমি আমার মনের দাবি, তুমি আমার চাওয়া পাওয়া। কিভাবে জানলে? আর কে বলেছে? বলেছে আমার মন। মনের কথা বলার জন্য মানুষ লক্ষ মাইল পাড়ি দেয়, আর তুমি সিঁড়ি বেয়ে আমার কাছে আসতে পারছো না? কে বললো আসতে পারিনি? পেছনে তাকিয়ে দেখো। তুমি? আমার মনের কথা তো আমি বলেছি, এবার তুমি তোমার মনের কথা বলে দাও। ওকে, ঠিক আছে, তোমাকে নিজ মুখে কিছুই বলতে হবে না, তুমি চুপচাপ দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকো। আমি আমার ঠোঁট দিয়ে তোমার ঠোঁটে এঁকে দেব আমার প্রথম প্রেমের স্পর্শ। আবির? কাজল, ও ও, বাবা, এত রাতে বারান্দা দাঁড়িয়ে কি করছো? আরে ঠান্ডা লেগে যাবে তো। ঘুম আসছিল না তো, তাই তাই একটু বের হয়েছি। যাও শুয়ে পড়ো, মনে হচ্ছে ঝড় আসবে। যাও মা, শুয়ে পড়ো। যাই। কোথায় গেল? হ্যালো। কোথায় গেল? হ্যালো। এই আবির, আমি ছাড়া কাজলের হাতে হাত রাখার অধিকার কারণে। আচ্ছা, তাহলে ধর।
তোরা কাজলকে আনতে পারিসনি তাই না? জি ভাইজান। তা পারবি কেন? আজ পর্যন্ত আমার সাহায্য ছাড়া কিছু করতে পেরেছিস? পারিসনি। ভাইজান, কাজলকে না পেলে আমি মরবো, নয়তো ওকে মারবো। থাম। আমার সামনে ফুটানি করে কোনো লাভ নেই। সামান্য একটা ছেলের সাথে যে এতগুলো লোক নিয়ে কিছুই করতে পারে না, সে করবে খুব। তাহলে কি কাজলকে আমি কোনোদিনই পাবো না? অবশ্যই পারবে। তোর ভাই একবার মুখ দিয়ে যা বলে তাই কর। যুবরাজ, ছাড় আমাকে, ছাড় বলছি। আমার আবির তোদের শেষ করে দেবে। ভাইজান, এইটা কি করে সম্ভব হলো? মীর জাফরের জাত দুনিয়ার সব জায়গাতেই আছে ছোট ভাই। ওই যে দেখ যুবরাজ, আবিরের খুব ঘনিষ্ঠ বন্ধু। ওকে দিয়েই আমি ফাইনাল গেমটা খেলে ফেলেছি। বেঈমান, আবিরের বন্ধু হয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করবে? আমার বোনকে ছেড়ে দে। ভাইয়া, ছেড়ে দেবো? অবশ্যই ছেড়ে দেবো। তুই যদি কাজলকে ছলে বলে কৌশলে আমার কাছে নিয়ে আসিস, তাহলে আমি তোকে গ্যারান্টি দিতে পারি তোর বোনকে তুই অক্ষত অবস্থায় ফেরত পাবি। আর যদি আমার কথা না শুনিস, তাহলে তোর বোনকে আমার লোকেরা কি করতে পারে তুই বুঝতে পারছিস। এবার তুই আমাকে শাস্তি দে আবির, তুই আমাকে শাস্তি দে। শাস্তি তোকে দেব না, শাস্তি পাবে শমশের আর তার ভাই ডন। কাজী আনতে কি হারামজাদা বিলেত গেছে নাকি? স্যার, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এই দাঁড়া, ওই দাঁড়া। ভাইজান, ভাইজান, ওই ওই বাঁচাও, বাঁচাও আমাকে, আমি বিয়ে করব না। বাঁচাও। কোনো রকম চিৎকার করার চেষ্টা করবি না, সোজা আমার ভাইকে বিয়ে করবি। না। নামো। যাও, ভেতরে যাও। কি হলো? তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। এবার ভেতরে যাও। যাও। আবির, জি বড় বাবা।
কেন কেন তুই এই সর্বনাশের পথে পা বাড়িয়েছিস? সর্বনাশ? কিসের সর্বনাশ বড় বাবা? খান সাহেবের মেয়ে আমার বাড়িতে, আমার কাছে আমানত, আর তুই কিনা ছি। বাবা, জেনেই যখন ফেলেছ তখন আর কোনো কিছুই গোপন করব না। কাজল আর আমি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি তোর তোর এত বড় সাহস, তুই খান সাহেবের মেয়েকে ভালোবাস? আমার আমার এতদিনের বিশ্বাসকে তুই ধুলোয় মিশিয়ে দিলি। তোর মতো সন্তানের আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। যা, বেরিয়ে যায় বাড়ি থেকে, যা। দাঁড়াও আবি, আবি দাঁড়াও, তুমি যেও না। বাবা, ভালোবাসার অপরাধে যদি শাস্তি পেতে হয় তাহলে সেই শাস্তি আমাকেও দাও। ভালোবাসা আবির যদি অপরাধ করে থাকে তাহলে সে একই অপরাধে আমিও অপরাধী। শাস্তি দিতে হলে দুজনকে দিতে হবে বাবা, কারণ আবিরকে আমিও যে অনেক ভালোবাসি। চুপ করে আছো কেন? মারো আমাকে, শাস্তি দাও, এ বাড়ি থেকে বের করে দাও। বাবা, আমি তোমার পায়ে পড়ছি, আমাদের প্রেমকে তুমি আলাদা করে দিও না বাবা, আলাদা করে দিও না। ঠিক আছে, তোদের প্রেম যদি সত্যি হয় তাহলে আমি তোদের কথা দিচ্ছি, তোদের দুজনের হাত আমি এক করে দেব। তবে খান বিদেশ থেকে আসার আগ পর্যন্ত তোদের অপেক্ষা করতে হবে। বাবা, থ্যাংক ইউ উকিল সাহেব। আসুন ভাইজান, হ্যাঁ। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাগতম খান সাহেব, সুস্বাগতম। তুই আবার কি চাস? শিয়াল থেকে মুরগি বাঁচাতে মেয়েকে বাঘের কাছে বর্গা দিয়ে গিয়েছিলেন খান সাহেব। আরে রাখেন আপনার মুখ ছেড়েছে, এখন তো আপনার নিজের মুখ লুকানোর জায়গা থাকবে না। লোকে যদি জানে খানের মেয়ের সাথে খানের শত্রু চৌধুরী তার চাকরের ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিচ্ছে, তাহলে শুধু বড় মুখ না, আপনার মাথাটাও নিচু হয়ে যাবে। মিথ্যে কথা, চৌধুরী এমন হীন কাজ করতে পারে না, এ আমি বিশ্বাস করি না। পারে স্যার, পারে। আমি নিজের কানে শুনাইলাম চৌধুরী সাহেব আবির ভাইয়ের সাথে কাজল আপার ভালোবাসা মাইনা লইছে, আপনিও মাইনা লন। এই চুপ! না, কোনোদিনই পূর্ণ হবে না। কালই আমি কাজলকে ফিরিয়ে নিয়ে আসবো। চৌধুরী, আসুন খান সাহেব, আসুন, ভেতরে আসুন। রক্ষক হয়ে যারা ভক্ষক হয় তাদের বাড়িতে বসা তো দূরের কথা, প্রবেশ করতেও আমার ঘৃণা করে। কি বলতে চান আপনি? আমি কি বলতে চাই তা না বোঝার মতো বোকা তো আপনি নন চৌধুরী। আমার মেয়েকে আমি আপনার কাছে আমানত রেখে গিয়েছিলাম, আর আপনি সেই আমানতের খেয়ানত করেছেন। আপনি ভুল করতেছেন খান সাহেব। আমার থামো!
যখন রাজায় রাজায় কথা হয় তখন কোনো চাকরের তার মাঝে কথা বলা সাজে না। আপনি নিজেকে আমার চেয়ে শ্রেষ্ঠ প্রমাণিত করবার জন্য আমার মেয়েকে নিয়ে ঘৃণ্য চাল চলেছেন চৌধুরী। মনে করেছেন খান বাড়ির ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়ে নিজের নাম উজ্জ্বল করবেন, কিন্তু আপনার সেই স্বপ্ন আমি কোনোদিন পূর্ণ হতে দেব না, কোনোদিন না। খান সাহেব, গলা নিচু করে কথা বলুন। আবির, উনি তোমার গুরুজন, তার উপর এ বাড়ির মেহমান। মেহমানদের অসম্মান করার ইতিহাস এ বাড়িতে নেই। উনি এখন উত্তেজিত, যুক্তি তর্ক কোনো কিছু ওনার কান দিয়ে ঢুকবে না। তুমি কাজলকে ডেকে নিয়ে আসো। না, কাজলকে একেবারে প্রস্তুত হয়ে আসতে বলুন। আমি ওকে এক্ষুনি এই শত্রুপুরী থেকে নিয়ে যাব। না ড্যাডি, আমি এখন যাব না। মারে, তোকে ছাড়তে আমার যেমন কষ্ট হবে, তেমনি তোকে ছাড়া থাকতে তোর বাবার অনেক কষ্ট হচ্ছে। সন্তান হয়ে বাবা মাকে কষ্ট দেয়া ঠিক না। উনি তোকে নিতে এসেছে, তোর চলে যাওয়াই উচিত। কিন্তু বাবা, জামা। কাজল, চলে আয়। রান্না কিসের? আয় কুসুম, আয়। জি জি মামা। আয়। ওঠ। আবির, বিষ্ণে, কাজল আবার এই বাড়িতে ফিরে আসবে, ফিরে আসবে এই বাড়ির বউ হয়ে। ছোট ভাই, কাজ হয়ে গেছে। খান খেপে গিয়ে তার মেয়েকে চৌধুরীর কাছ থেকে নিয়ে এসেছে, আর সেই অপমানে চৌধুরীও খানের উপর খেপে গেছে। শুরু হয়ে গেছে লোহায় লোহায় টক্কর। এখন দুজন ভেঙে যাবে, আর তখন আমরাই হব খানপুরের রাজা। সাব্বাস ভাই, যেই কাজলকে আমার কাছ থেকে আবির ছিনায় নিছিল, এইবার সেই কাজল হইব আমার। আপনার মেয়ের জন্য ছেলের কোনো অভাব হবে না। হাজার হাজার ছেলে লাইন দিয়ে দাঁড় করায় দেব। দেখতে এক একটা একেবারে রাজপুত্রের মতো। হ্যাঁ, তাই আনবেন, যাতে বংশে অর্থে কোনো দিকে কম না হয়। জি স্যার, সে আর বলতে হবে না। আপনার মেয়ে বলে কথা। চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্যাড, আমি আবিরকে ছাড়ার কাউকে বিয়ে করব না। খান বাড়ির মেয়ের সম্বন্ধ কোনো চাকরের ছেলের সাথে হবে না, হবে তার সমান কোন ইজ্জতদার ঘরের ছেলের সঙ্গে। আবিরের চেয়ে অনেক ভালো ছেলে আমি তোমার জন্য। নো ড্যাড, আবিরের চেয়ে ভালো ছিল আমি চাই না। আমি শুধু আবিরকে চাই, শুধু আবিরকে। আবিরের নাম আমি তোর মুখে আর শুনতে চাই না। কেন শুনতে চাও না ড্যাড? আবির কি মানুষ নয়? দেখতে শুনতে পড়াশোনায় আশেপাশে 10 গ্রামে ওর চেয়ে ভালো ছিল আর কি আছে? বলো ড্যাড, আর কি আছে? দুপাতা বিদ্যা দিয়ে মানুষ বংশমর্যাদা কামাতে পারে না কাজল। মান ইজ্জত কামাতে সময় লাগে 2-3 পুরুষ। তোমার মিথ্যে মান মর্যাদার বংশের অহংকার আমাকে শুধু বারবার বিপদের মুখে ঠেলে দিয়েছে। আবির যদি আমার পাশে না থাকতো, তাহলে তুমি জেল থেকে ফিরে এসে আমাকে জীবিত দেখতে না। আর অনেক আগে শমশের আর তার ভাই তোমার বংশের ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিত। যদি তোমাকে বাঁচিয়ে থাকে, তাহলে তার যোগ্য পুরস্কার আমি আবিরকে দিতে প্রস্তুত, কিন্তু তার হাতে তোমাকে তুলে দেওয়ার প্রশ্নই আসে না। তোমার বিয়ে তার সাথেই হবে যার সাথে আমি তোমার বিয়ে ঠিক করব।
ড্যাড, তুমি কি আমাকে সুখী দেখতে চাও না? যদি সত্যি আমাকে সুখী দেখতে চাও, তাহলে তাহলে আবিরের হাতে আমাকে তুলে দাও। আমি আবিরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। চুপ! আবিরের নাম এই মহলের চার দেয়ালের ভেতরে আমি আর শুনতে চাই না। কুসুম, জি মামা। ওকে ঘরে নিয়ে যা। ও যেন ঘর থেকে আর বের হতে না পারে। না ড্যাড, তুমি যত চেষ্টাই করো, আমার মন থেকে আবিরের নাম কোনোদিন মুছে ফেলতে পারবে না, কোনোদিন না। কুসুম, কুসুম, কিরে কিছু বলবি? আমার এই চিঠিটা আবিরের কাছে পৌঁছে দেবে? ঠিক আছে কাজল, তুই ভাবিস না, আমি কাল সকালে এই চিঠি আবিরের হাতে পৌঁছে দিব। ঠিক আছে, তুই যা। এই তাই খাড়া সর করে খাড়াস ফুল বললো কেমনে রে? হ্যাঁ, আমার প্রেম বাগানের ফুল চুরি করতে কে? হ্যাঁ, ওই ওই কথা কথা এই কাম কর কাম কর কি মরনা টাকা বানা। ওই সাইর উচিত কা আমার কি রূপ জ্বালাইছে বলদের বাচ্চা, কাম কর। ওই 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 কেডা রে? আর পুরে গেল। লাগাও করাও করাও। এই এই কেডা রে? এই কোন হালা? এই বুঝছি এটা চোখ। এই এই কা তোর তোর কাগো ও না কা বলছি কা এটা বলছি তোর তোর। এই আরে আমি চোর না, আমি চোর না, আমি কুসুম। তুমি এইখানে? আমি স্বপ্ন দেখতেছি না তো? আরে স্বপ্ন না, আমি ঠিক দিতে এসেছি। আবির কা হাসি দাও, জলদি দাও জলদি। ছোট কাহা, ও কাহা কাহা কিরে কা চিৎকার করছিস কেন? আসসালামু আলাইকুম। কাহা মানে সিডি, কাহার ছোট কাহার সিডি, সিডি জি সিডি। চিঠি হ্যাঁ, দে দেখি। আমার কোনো দোষ নাই, ছোট কাহারে দেয়া গেল তো। আব্বাস, আব্বাস! জি সাহেব। আমার উকিলকে দলিল রেডি করতে বলো। দলিল? হ্যাঁ, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আবিরের নামে লিখে দেব। এইটা কি কইতেছেন সাহেব? আমি যা বলছি তাই করো, যাও। না মানে কোনো কথা শুনতে চাই না, যাও। জি মাখন, মাখন! সাহেব আমার ডাকছে। যাও, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আমার আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে আমি আজই খানের বাড়িতে যাব। জি আচ্ছা। আরে প্রতিটা দূরে বলা আমাদের মেয়ে দেখার দরকার নেই, আপনাকে দেখেছি তাতে আমরা বুঝে নিয়েছি মেয়ে কেমন হবে। স্যার, ছেলে আপনাকে দেখতে হবে না, মামার সব কিছুর মালিকই ছেলে। না হলেও প্রতি মাসে 1 লাখ টাকা কামাই আছে। ঠিক আছে, আমরা তাহলে বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলি। আপনারা উঠে দাঁড়িয়েছেন কেন? বসুন। চৌধুরী সাহেবের সামনে আমরা কি করে বসি? আমার বাড়িতে আগমনের উদ্দেশ্য? খান সাহেব, আপনার মেয়ে কাজলের জন্য আমি আমার আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। চৌধুরী সাহেব যেখানে প্রস্তাব নিয়ে এসেছেন সেখানে আমাদের প্রস্তাবের কোনো যোগ্যতাই নেই। চলুন আমরা চলে যাই। এই সবাই চলো। এই, আপনারা কোথায় যাচ্ছেন? দাঁড়ান, বিয়ের দিন তারিখ? ওরা থামবে না খান।
যেখানে চৌধুরী বিয়ের প্রস্তাব নিয়ে আসে সেখানে অন্য কেউ বিয়ের প্রস্তাব দেবে, অত বড় মাথা কারো শরীরে এখনো হয়। জেদ করে অনেকে ভাত খায় না, তাতে ভাতের কোনো ক্ষতি হয় না, যে খায় না তার ক্ষতি হয়। তাই অনুরোধ করছি, আমার প্রস্তাব মেনে নিন। কাজল যদি আপনার মেয়ে হতো তাহলে কি আপনি তার সাথে চাকরের ছেলের বিয়ে মেনে নিতেন? আবিরের বাবা আমার বাড়ির কর্মচারী হতে পারে, কিন্তু আবির আমার সন্তান। কিন্তু সে তো আপনার ঔরজ্জাত সন্তান নয়, পালিত সন্তান। আমার সব সম্পত্তির উত্তরাধিকারী সে। আপনি জেনে খুশি হবেন, কিছুক্ষণ আগেই আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আবিরের নামে লিখে দিয়েছি। টাকা তো মেথর মুচিরও থাকে চৌধুরী সাহেব, তাতে কি বংশমর্যাদা বাড়ে? চাকর কি কোনোদিন চৌধুরী হতে পারে? কারণ আমার প্রশ্ন আপনার মেয়ের সুখের জন্য খান সাহেব। কাজল আবিরকে ভালোবাসে, তাই ওদেরকে বিয়ে দিয়ে আমি ওদেরকে সুখী করতে চাই। আমার মেয়ের কিসে সুখ হবে বা না হবে, আমার কিসে মঙ্গল হবে বা না হবে, তা আমি আপনার চেয়ে ভালো বুঝি। আমাকে হেদায়েত না করে আপনি সসম্মানে এখান থেকে বিদায় নিলে খুশি হব। আমি আপনাকে খুশি করতে পারলে খুশি হতাম। আপনি ভুল করছেন, আর ভুল করার সময় মানুষ তার ভুল বুঝতে পারে না। তাই আবার অনুরোধ করছি, আবিরের সাথে কাজলের বিয়ে মেনে নিন, নইলে মেয়ের দুঃখে আপনার চোখ দিয়ে যে শ্রাবণের ঢল নাম তার চিনে চির দিয়ে আটকাতে পারবেন। হ্যাঁ, আমি যাচ্ছি, তবে আপনাকে বলে যাচ্ছি, একদিন আপনি আপনার মেয়েকে আমার আবিরের বউ করে পালকিতে চড়িয়ে আমার বাড়িতে পাঠাবেন, আর সেদিন বেশি দূরে নয়। আসি। ভাইজান, তোমার ওই 5 সালার পরিকল্পনা দিয়া কিছুই হবো না। এখন হলো ডিএমসির যুগ। ধরো মারো ছাড়ো, ডিজিটাল কারবার। ডিজিটাল কারবার? তোর কারবার করতে গিয়ে তো কাজলের মন থেকে উঠে গেছিস। এখন যদি কাজলকে উঠিয়ে না আনতিস তাহলে খান অরাজি হতো না। এখন আমি ভাবছি ডাইরেক্ট অ্যাকশনে যাব। স্যার ঠিক কইছেন, গাদায় পানি খায় তয় পানি ঘোলা করে খায়। এই বেটা চামচার বাচ্চা, আমি গাধা না, আমি মানুষ। হ্যাঁ মানুষ, তয় মানুষের আগে একটা সরা আছে, অমানুষ। চুপ কর হারামজাদা! তোদের জন্য আমার মাথা থেকে কিছুই বেরোচ্ছে না। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ভাবতে দে। ভাইজান, ওই যে খান সাহেব। আরে খান সাহেব, গরিবের বাসায় হাতির পাড়া। আসেন আসেন, প্লিজ বসেন। শমশের, আমি বসতে আসিনি, আমি তোমার ভাইয়ের সাথে কাজলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যদি রাজি থাকো তবে আগামী রোববার আমি বিয়ের কাজটা সম্পন্ন করতে চাই। রাজি মানে? আপনি রাজি? তাহলে আমি রাজি। আমার 14 পুরুষ রাজি। কিন্তু একটা শর্ত আছে। চৌধুরী বাড়ির আবির ভালোবাসার নাটক করে আমার মেয়েটার মাথা খারাপ করে দিয়েছে। ও বেঁচে থাকলে কাজল কোনোদিনই ডনকে বিয়ে করবে না। সেই চিন্তা আপনি আমার উপর ছেড়ে দিন। আবিরকে কোন অস্ত্রে ঘায়েল করা যাবে তা আমি ভালো করেই জানি। আপনি বিয়ের আয়োজন করুন, আমি আবিরকে সরিয়ে দেবার আয়োজন করছি। পেয়েছি। আমি পারবো না ড্যাড, আমি আবিরকে ছাড়া অন্য কারোর সামনে সাজগোজ করে যেতে পারবো না। ছি মা, এমন করতে নেই। না ফুপি, এই কাজল যদি লাল শাড়ি পরে তাহলে তার আবিরের জন্যই পরবে, আর নয়তো সাদা কাফনে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে।
এই অপরিষ্কার হয়েছে একটু মুছালই। হ্যাঁ লায়লা, আবিরের প্রেমের ভূত ওর মাথা খারাপ করে দিয়েছে। ওকে বলে দাও, কাল যদি আমার বংশের অসম্মান করে তাহলে আমি নিজে ওর সামনে আত্মহত্যা করব। ড্যাডি, কাজল, আবি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি বাঁচবো না। কেঁদো না কাজল, আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আবি, কাজল, হ্যাঁ খান সাহেব, আমি আমার ভালোবাসাকে নিয়ে যেতে এসেছি। ড্যাডি, আমাকে ক্ষমা করে দিও। আজ আমি আবিরের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলো আবি। দাঁড়াও, আমার অনুমতি ছাড়া এ বাড়ি থেকে একটা বিপ্লব বেরোতে পারে না। আর আমার মেয়ে অন্যের হাত ধরে এই বাড়ি থেকে অনুমতি না নিয়ে বেরিয়ে যাবে, এটা শুধুমাত্র আমার মৃত্যুর পরই সম্ভব, তার আগে নয়। ড্যাডি, আমি তোমার পায়ে পড়ি, আমাদের ভালোবাসাকে তুমি আলাদা করে দিও না। চুপ কর নির্লজ্জ বেহায়া মেয়ে। তোর বাবার সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করলো না? আমি ইচ্ছে করলে কাজলকে জোর করে নিয়ে যেতে পারি। পরেও আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমাদের ভালোবাসাকে মেনে নিন। আমি আপনার কাছে আমার কাজলকে ভিক্ষা চাইছি। তোর ছেলে হয়ে আকাশের চাঁদ ছুঁতে চাস? আজ তোকে এমন শিক্ষা দেব যেন ভবিষ্যতে এমন কাজ করার সাহস না পাস। শাহিন, আনোয়ার, মনোয়ার, কুতুব, এই লাশ বানিয়ে এ বাড়ি থেকে বের করে দে। স্যার, জামাই হিসাবে আবির ভাই খারাপ না।
আমার ক্ষমতার সামান্য একটু দেখালাম, এরপর আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালে তোর ওই দেহটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকবে, কথাটা মনে রাখিস। আয় ড্যাডি, ড্যাডি, আবির, আবির, অফিসার, একে ধরুন। ড্যাডি, আয়, ড্যাডি, আয় বলছি। ড্যাডি, আমাকে আবিরের কাছে যেতে দাও। আয়। ড্যাডি, কাজল, আয়। আবির, না, আমি যাবো না। আবির, আয়। আয়। না। কাজল, ড্যাডি, আমাকে ছেড়ে দাও। আয়। আয়। আয়, কাজল। আবির, আয়। ড্যাডি, আমাকে ছেড়ে দাও। বড় বড় চোখে কি দেখতেছস? হ্যাঁ, থানার চেহারা পাল্টে গেল কে? আরে পুলিশ থাকলে তো থানা থাকবো, আমরা তো অরিজিনাল পুলিশ না, বুয়া পুলিশ। এই যে আমার হাতে যে অস্ত্র দেখতেছস, এটা আসল না, নকল। আমার লোক হাতে যে বন্দুক দেখতেছস, সবই খেলনা। এখানে আমরা সবাই বড় ভাইয়ের হুকুমের গোলাম। আমি জানি তোর শরীরে অনেক শক্তি এবং বুকের সাহস অনেক বেশি, কিন্তু আমার বুদ্ধির কাছে তোর শক্তি আর সাহস যে কিছুই নয়, তা আমি তোকে বুঝিয়ে দিলাম। শমশের, তো ধরারই সুযোগ দেব না, তুই ছাড়বি কি করে বল? আমি জানি তোর মনে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার দুঃখ যন্ত্রণা কি সেটা আমি বুঝি, কিন্তু আমি নিরুপায় তোর জন্য কিছুই করতে পারবো না। তোর দুর্ভাগ্য, তুই যাকে ভালোবাসিস তাকে আমার ছোট ভাইও ভালোবাসে। তুই বেঁচে থাকলে আমার ভাইকে কাজল কোনো দিনও বিয়ে করবে না, তাই তোকে মরতে হবে। আর মেহেদির বদলে তোর রক্ত দিয়ে কাজলের হাত রাঙিয়ে বধূ সাজিয়ে নিয়ে যাব আমার বাড়িতে। ফুল সজ্জায় ডন করবে বাসর, আর এই পাকা দালানে তোর হবে কবর। শাওন, জি বড় ভাই। কাজলের জন্য ওর মনের মধ্যে যে ভালোবাসার দাগ রয়েছে, সেই জায়গাগুলো ক্ষত বিক্ষত করে আঘাত দিয়ে মুছে ফেল।
মা কবুল? না আমি কবুল খান করব সাহেব না। ও কি বলছে? বল মা, কবুল বল। আমি তোমাকে আগেই বলেছি ড্যাড, এই বিয়ে আমি করব না। এই মেয়ে, কবুল বল, তা না হলে তোর বাবার মাথার মগজের ভেতরে আমি সব কয়টা গুলি পুড়ে দেবো। কি করছো তুমি? কবুল বল। শমশের, এ কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার মেয়েকে কবুল বলতে বলো, নয়তো এখানে রক্তের বন্যা বয়ে যাবে। শমশের, কাজটা ভালো হচ্ছে না কিন্তু। আগে তোমার মেয়েকে কবুল বলতে বলো, তারপর ভালো মন্দের বিচার হবে। ড্যাডি, কাজল, তুই রাজি হয়ে যা মা, তুই রাজি হয়ে যা, নইলে শমশের আমাকে মেরে ফেলবে। তুই রাজি হ মা। বল কবুল। শেষবারের মতো বলছি কবুল বল, নয়তো তোর বাপ শেষ হয়ে যাবে। বল কবুল, নইলে তোর বাপকে আমরা ভাই গুলি করে মারবে। You are under arrest. ড্যাডি, আবির, আমরা বাবারা মেয়েদের সুখী করার জন্য ধন সম্পদ প্রাচুর্যের মোহে এতটাই অন্ধ হয়ে যাই যে মেয়ের মনের ভাষাটুকু বোঝার ক্ষমতা হারিয়ে ফেলি। সুখের নামে ভুল করে মেয়েকে অন্ধকারে ঠেলে দিই। কিন্তু আজ তোমার জন্য সঠিক পথ চিনতে পেরেছি, বুঝতে পেরেছি আমার মেয়ের সুখ কিসে। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ মাই সান, আই এম প্রাউড অফ ইউ। ড্যাডি, আমি তোমাকে যেতে দেব না। কাঁদিস না মা, কাঁদিস না, তুই সত্যি ভাগ্যবতী। আমার যে বেশি তোকে ভালোবাসে, আমি তোকে তার কাছে রেখে গেলাম। চৌধুরী সাহেব, আমাকে আপনি ক্ষমা করে দিন। আজ আমি সত্যি আপনার কাছে হেরে গেলাম। জয়ী হলেন আপনি। না খান, জয় আমার হয়নি, জয় হয়েছে কাজল আর আবিরের ভালোবাসা। ওরা প্রমাণ করেছে পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। হ্যাঁ চৌধুরী,
আর তাই তো আমার কাজলের দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে গেলাম। আবির, আবির বাজার। কাঁদিস না মা, কাঁদিস না। আব্বাস, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার মেয়েকে তোমার ছেলের হাতে তুলে দাও। সাহেব, ছেলে মেয়ে দুইটাই তো আপনার, আমার আপত্তির কি আছে? সাহেব হ্যাঁ? আমার আর কুসুমের ব্যাপারটা মিটাই দেয়। এখন থেকে আমার সবকিছু দেখাশোনার দায়িত্ব আমার মেয়ে এবং ছেলের, আর তোদের ব্যাপারটা ওরাই দেখবে। যাক, ভরসা পাইলাম। চলো।